আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি অনলাইন ক্লাসে তোমাদেরকে। আজকে তোমাদেরকে আমি দ্বিতীয় অধ্যায়ের পূর্ববর্তী আলোচনার সাপেক্ষে আমরা নতুন একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। এতদিন পর্যন্ত আমরা মূলত বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এই টপিকসগুলোর আলোকে একটা উদ্দীপক দেখব। মূলত আমরা গত ক্লাসে যে স্থিতিস্থাপকতা সম্পর্কে আলোচনা করেছিলাম, এই স্থিতিস্থাপকতার উপরে একটি উদ্দীপক দেখব। তোমরা বোর্ডে একটি উদ্দীপক দেখতে পাও, যেখানে দেখতে পাচ্ছি এক্স দ্রব্যের দাম, এক্স দ্রব্যের চাহিদা, ওয়াই দ্রব্যের চাহিদা। পূর্বের ক্লাস তোমাদেরকে স্থিতিস্থাপকতা সম্পর্কে আমরা পড়িয়েছি এবং স্থিতিস্থাপকতার একটি সূত্র দেখিয়েছি। স্থিতিস্থাপকতার সূত্র থেকে কিভাবে স্থিতিস্থাপকতার মান বের করতে হয় এতটুকু পর্যন্ত দেখানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা দেখব এই উদ্দীপক থেকে কিভাবে আমরা বিভিন্ন প্রশ্ন আসলে, যেমন এখানে দুটো প্রশ্ন আমি স্যাম্পল দিয়ে দিয়েছি। গ নাম্বার, উদ্দীপকের ভিত্তিতে এক্স দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা বের করে দ্রব্যটি কোন প্রকৃতির তা মন্তব্য কর। ঘ, আড়াআড়ি স্থিতিস্থাপকতার ভিত্তিতে উপরিক্ত দুটি দ্রব্যের প্রকৃতি বিশ্লেষণ কর। তোমরা জানো যে গ এবং ঘ হচ্ছে উদ্দীপকের আলোকে প্রশ্ন করা হয়। আমরা এই দুইটা প্রশ্নে আলোচনা করব। এখানে একটা এই চাহিদা সূচিতে একটা ভিন্ন ধরনের অবস্থা দেখা যাচ্ছে। ভিন্নতা কি? স্বাভাবিক আমরা চাহিদা সূচিতে থাকে একটি দ্রব্যের দাম, একটি দ্রব্যের চাহিদা, কিন্তু এখানে দেখো একটি দ্রব্যের দাম দেওয়া আছে কিন্তু চাহিদা দেওয়া আছে দুটি দ্রব্যের। এক্স দ্রব্যের দামে এক্স দ্রব্যের চাহিদা, আবার ওয়াই দ্রব্যের চাহিদা। এই জিনিসটা বুঝতে হবে আমাদের ঘ নাম্বার অ্যান্সার করার জন্য। আপাতত আমরা গ অ্যান্সার করার জন্য শুধু আমাদেরকে বলছে এক্স দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপক। তাহলে এক্স দ্রব্যের দাম দেওয়া আছে, এক্স দ্রব্যের চাহিদাও দেওয়া আছে। শুধু এই দুইটা কলামকে আমরা বিবেচনা করলে আমরা গ নাম্বার অ্যান্সার করতে পারবো। তাহলে গ নাম্বার অ্যান্সার আসো এক্স দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা। আমি প্রশ্নটা মুছে ফেলতেছি। অ্যান্সার করার জন্য এক্স দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা বের করব। আচ্ছা, প্রথমে আমরা চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটা জানি। আমরা চাহিদার স্থিতিস্থাপকতা সম্পর্কে জানি। প্রথমে উত্তর গ এর উত্তর। আচ্ছা, গ এর উত্তর কি? আমরা জানি চাহিদার স্থিতিস্থাপকতা সমান, এই দ্রব্যের আলোকে যদি বলি, এক্স দ্রব্যের ক্ষেত্রে চেয়েছে, তাহলে আমরা লিখি এক্স দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা। এক্স দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা সমান, আমরা কি জানি, দাম, চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই দামের শতকরা পরিবর্তন। তাহলে যেখানে উল্লেখ করে দিয়েছে এক্স দ্রব্যের, তাহলে আমরা লিখবো এক্স দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই, নিচে কি হবে, দামের শতকরা পরিবর্তন। আমরা উল্লেখ করে দেই এক্স দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। আচ্ছা, এই সূত্র থেকে আমরা মূলত একটা এই কথা থেকে আমরা একটা সূত্র বের করেছিলাম, মনে আছে কিনা তোমাদের? সূত্রটা এমন ছিল, আমরা লিখতে পারি অর্থাৎ প্রাইস ইলাস্টিসিটি। দেখো এখানে এক্স দ্বারা, ইপি দ্বারা তো চাহিদার স্থিতিস্থাপকতাকে আমরা প্রকাশ করতে পারি, কিন্তু এক্স দ্বারা বুঝিয়েছি এক্স দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা। তাহলে এটাকে আমরা লিখতে পারি পি এক্স, এক্স দ্রব্যের দাম, এটাকে লিখতে পারি এক্স দ্রব্যের চাহিদা কিউ এক্স, আর এটাকে লিখতে পারি ওয়াই দ্রব্যের চাহিদা কিউ ওয়াই। আচ্ছা, আসো এবার তাহলে পি এক্স, কিউ এক্স এবং কিউ ওয়াই। তাহলে আমরা সূত্র কি জানি? সূত্র জানি হচ্ছে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। জাস্ট শুধু আমরা যেহেতু এক্স দ্রব্যের, তাহলে ডেল কিউ এক্স বাই ডেল পি এক্স, পি এক্স ডিভাইডেড বাই কিউ এক্স
সূত্র ছিল ডেল কিউ বাই ডেল পি পি ইন্টু কিউ, চাহিদার স্থিতিস্থাপকতা বের করার। কিন্তু এখানে এক্স কেন ব্যবহার করলাম? যেহেতু আমাদেরকে এখানে দুইটা দ্রব্য দেওয়া আছে, এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, তাই আমরা দুইটাকে আলাদা করার জন্য এক্স দ্রব্য বোঝানোর জন্য কোয়ান্টিটি এক্স এবং এক্স দ্রব্যের দাম বোঝানোর জন্য প্রাইস অফ এক্স। আবার ঠিক একইভাবে ওয়াই দ্রব্যের যদি আমরা কোয়ান্টিটি বোঝাতে চাই, ওয়াই দ্রব্যের কোয়ান্টিটি অফ ওয়াই, এই কারণে আমরা জাস্ট শুধু আমরা সিম্বল ব্যবহার করলাম। আচ্ছা, এখন আমরা যদি সূত্রের মান বসিয়ে দেই, মান বসানোর জন্য আমরা মানগুলো দেখাই। প্রথমে ডেল কিউ এক্স, ডেল পি এক্স, তারপর হচ্ছে পি এক্স, তারপর হচ্ছে কিউ এক্স। আচ্ছা আসো, ডেল কিউ এক্স মানে হচ্ছে স্বাভাবিক চাহিদার পরিবর্তন। আচ্ছা, চাহিদার পরিবর্তন কি দেখতে পাচ্ছি? কিউ এক্স, দেখো এটা হচ্ছে এক্স দ্রব্যের চাহিদা। এক্স দ্রব্যের দাম ছিল 10 টাকা থেকে 20 টাকা, দাম 10 টাকা থেকে 20 টাকা হওয়াতে চাহিদা কমে 12 থেকে 10 হয়। তাহলে চাহিদা কমে, তাহলে কত হয়? পরবর্তী থেকে আমরা পূর্বেরটা বিয়োগ দিব। পরবর্তী কত? 10 বিয়োগ 12 মাইনাস 2। আচ্ছা, ডেল পি এক্স, দামের পরিবর্তন কত? 10 থেকে 20, পরবর্তী থেকে পূর্বেরটা বিয়োগ দিব, তাহলে কত হয়? 10। পি হচ্ছে প্রাথমিক দাম, প্রাথমিক দাম 10 টাকা। কিউ হচ্ছে কিউ এক্স হচ্ছে প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা হচ্ছে 12 একক। তাহলে দেখতে পাচ্ছ তোমরা কিউ এক্স হচ্ছে ডেল কিউ এক্স হচ্ছে চাহিদার পরিবর্তন, ডেল পি এক্স হচ্ছে এক্স দ্রব্যের দামের পরিবর্তন, পি এক্স হচ্ছে এক্স দ্রব্যের প্রাথমিক দাম, কিউ এক্স হচ্ছে এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদা। এই জিনিসগুলো আমরা মান বের করলাম। এখন জাস্ট শুধু মানগুলো বসিয়ে দিই। মান যদি বসিয়ে দিই, ডেল কিউ এক্স এর মান হচ্ছে -2, ডেল পি এক্স এর মান হচ্ছে 10, তারপরে আসো পি এক্স এর মান হচ্ছে 10 এবং কিউ এক্স এর মান হচ্ছে 12। তাহলে এগুলোকে যদি আমরা গুণন করি দেখতে পাই, কাটাকাটি করলে কি হয়? 6। তাহলে দেখতে পাচ্ছি এখানে থাকে 6। তাহলে দেখো 6 কিন্তু নিচের সংখ্যা, উপরে 1 আছে আর নিচে হচ্ছে 6, -1/6, -1/6। তাহলে -1/6 কে আমরা কি করব? আমরা বলেছিলাম ইপি এর মান আমরা এই যে পরম মানের চিহ্ন দিয়েছি, পরম মানের চিহ্ন দেওয়া মানে হচ্ছে আমরা শুধু পরম মানটা গ্রহণ করব, পরম মানে অ্যাবসলিউট ভ্যালুটা। তাহলে আমরা প্লাস বা মাইনাস এটা খেয়াল করব না। 1/6, তাহলে 1/6 হচ্ছে আমাদের এই চাহিদার স্থিতিস্থাপকতার মান। তাহলে এই চাহিদার স্থিতিস্থাপকতার মান আমাদের বের হয়ে গেছে 1/6। জাস্ট শুধু এখানে লিখে দিবা পরম মান ধরে, পরম মান ধরে পাই। আচ্ছা, আমরা শুধু পরম মানটা ধরবো। তাহলে 1/6 হচ্ছে আমাদের চাহিদার স্থিতিস্থাপকতার মান। এখন তোমাদেরকে গ নাম্বারে প্রশ্ন করেছিল এক্স দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতার মান বের করে দ্রব্যটির প্রকৃতির উপর মন্তব্য করো, দ্রব্যটি কোন ধরনের। তাহলে আমরা গত ক্লাসে একটু আলোচনা করে গিয়েছিলাম, যদি চাহিদার স্থিতিস্থাপকতার মান 1-এর চেয়ে বেশি হয় এক ধরন এবং 1-এর চেয়ে কম হলে আরেক ধরন। আচ্ছা, আজকে আসো 1-এর চেয়ে কম এটা হয়েছে <1। 1-এর চেয়ে কম হলে তাকে কি বলবো? 1-এর চেয়ে কম হলে এটাকে আমরা বলবো নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আবার বলতেছি, 1-এর চেয়ে কম হলে তাকে বলবো নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তোমরা এটা লিখে নাও। যেহেতু এক্স দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা 1-এর চেয়ে কম, অর্থাৎ কত এটা? অর্থাৎ 1/6। সেহেতু দ্রব্যটি নিত্য প্রয়োজনীয়, নিত্য
প্রয়োজনীয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কি কি? চাল, ডাল, তেল, লবণ। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে কেন আমরা একের চেয়ে কম হলে কেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলবো? একের চেয়ে কম হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এই কারণে বলবো, দেখো চাহিদার স্থিতিস্থাপকতাকে মূলত বোঝায় কি? দামের শতকরা পরিবর্তনে চাহিদার শতকরা পরিবর্তন। আচ্ছা, একের চেয়ে কম হলে আমরা ধরতে পারি যে দামের শতকরা পরিবর্তন অপেক্ষা চাহিদার শতকরা পরিবর্তন কম। আচ্ছা, তাহলে এটা আমি বুঝাই তোমাদেরকে। মনে করো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের দাম যদি মনে করো 50% দাম বেড়ে গেল, যেখানে দাম ছিল হচ্ছে 100 টাকা, দাম হয়ে গেল 150 টাকা। আচ্ছা, তাহলে 100 থেকে 150 টাকা হওয়াতে চাহিদার পরিবর্তন হবে, দাম বাড়লে চাহিদা কমবে। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় দামের পরিবর্তনে চাহিদার ব্যাপক পরিবর্তন হয় না। তাহলে এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এই কারণে পেঁয়াজের দাম যদি অনেক বেড়ে যায়, পেঁয়াজের চাহিদা কিন্তু অনেক কমবে না, তাহলে কিছু পরিমাণ কমবে। তাহলে আমরা বুঝতে পারতেছি পেঁয়াজের দাম যদি, এটা বোঝানোর জন্য, পেঁয়াজের দাম যদি 50% বাড়ে, চাহিদা কত কমবে? চাহিদা তো কমবে দাম বাড়লে। চাহিদা কমলে সর্বোচ্চ মনে করো চাহিদা কমলে কত কমবে? মনে করো 10% কমবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন যদি কম হয় তাহলে এটা হবে, এর মান হবে একের চেয়ে কম। একের চেয়ে কম হওয়া মানে হচ্ছে এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। যেহেতু পেঁয়াজের বেলায় দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন কম, সেহেতু স্থিতিস্থাপকতার মান একের চেয়ে কম। তাহলে একের চেয়ে কম হলে পেঁয়াজ একটা কি দ্রব্য? নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান একের চেয়ে কম হয়। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার শেষ, আমাদের গ নাম্বার অ্যান্সার শেষ। গ নাম্বার অ্যান্সার আমাদের বের হয়ে গেছে 6/1। হ্যাঁ, 6/1 বের হওয়ার পর জাস্ট শুধু এখন বলে দিয়েছি যেহেতু এক্স দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপক একের চেয়ে কম, সেহেতু দ্রব্যটি নিত্য প্রয়োজনীয়। তাহলে এখন ঘ নাম্বার অ্যান্সার, এটা একটু আমাদের বুঝতে সময় লাগবে। গ নাম্বার কি ছিল? গ নাম্বার প্রশ্নটা ছিল তোমাদের আড়াআড়ি স্থিতিস্থাপকতার ভিত্তিতে উপরোক্ত দুটি দ্রব্যের প্রকৃতি বিশ্লেষণ করো। আচ্ছা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা এটা আলোচনা করি নাই তোমাদেরকে, এটা আলোচনা করব। আড়াআড়ি স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা যদি আমরা বলি, দুটি সম্পর্কযুক্তটা কি হতে পারে? পরিবর্তক বা পরিপূরক হতে পারে। আমি বলবো তোমাদেরকে, দুটি সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের একটির দামের শতকরা একটির দামের শতকরা পরিবর্তনের ফলে অন্যটির চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে তাকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। আড়াআড়ি স্থিতিস্থাপকতার সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি, দুটি সম্পর্কযুক্ত দ্রব্য, সম্পর্কযুক্ত আমি বলতেছি পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দামের শতকরা পরিবর্তনের ফলে অন্যটির চাহিদার শতকরার যে পরিবর্তন ঘটে, তাহলে একটির দ্রব্যের দাম আরেকটির চাহিদা, দেখো আমাদের উদ্দীপকের সাথে মিলে গেছে, এক্স দ্রব্যের দাম ওয়াই দ্রব্যের চাহিদা। আচ্ছা, এখন সম্পর্কযুক্ত দ্রব্যগুলো হতে পারে পরিবর্তক অথবা পরিপূরক। এখন পরিবর্তক দ্রব্য কি, পরিপূরক দ্রব্য কি? পরিবর্তক একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়, পরিবর্তক দ্রব্য। পরিবর্তক দ্রব্য কি? একটার পরিবর্তে আরেকটাই। আচ্ছা, একটার পরিবর্তে আরেকটা কি ব্যবহার করা যায়? মনে করে চা
কফি, একটির পরিবর্তে আরেকটি। আর পরিপূরক কি? পরিপূরক হচ্ছে একটি ছাড়া আরেকটি চলবে না। একটি ছাড়া আরেকটি চলবে না কেমন? মনে করো এক্সেপশনাল ডায়াবেটিস রোগী ছাড়া আমরা বলতে পারি স্বাভাবিকভাবে চার জন্য চিনি লাগবে, চিনি ছাড়া চা চলবে না। চিনি ছাড়া চা চলবে না, তাহলে পরিপূরক দ্রব্য হচ্ছে চা, চিনি, একটি ছাড়া আরেকটি চলবে না। আর পরিবর্তক হচ্ছে একটির পরিবর্তে আরেকটি ব্যবহার করা যায়, সেটা হচ্ছে চা, কফি। আচ্ছা, এই সকল দ্রব্যের ক্ষেত্রে আমরা বলতে পারি একটি দ্রব্যের দামের পরিবর্তনে অপরটির চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে সেটা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে তোমরা পরিবর্তক পরিপূরক বুঝে ফেলছো। এখন আসি আমরা এই আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্রটা কি হবে। আড়াআড়ি স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতাকে ক্রস ইলাস্টিসিটি বলা হয়। ইলাস্টিসিটি, ক্রস ইলাস্টিসিটি বলার কারণে আমরা এটা বলতে পারি এটাকে ইসি দ্বারা প্রকাশ করব। ইলাস্টিসিটি, ক্রস ইলাস্টিসিটি। আচ্ছা, ইসি আড়াআড়ি স্থিতিস্থাপকতা সমান, আমরা কি বলছি দেখো, সংজ্ঞাতে বলা যাচ্ছে একটির দামের শতকরা পরিবর্তন। স্থিতিস্থাপকতার সূত্রের ক্ষেত্রে কি হবে? একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তন আরেকটি চাহিদা। তাহলে আমরা লিখি, আমাদের এখানে ওয়াই দ্রব্য, ওয়াই দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন ওয়াই দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন। আচ্ছা, ওয়াই দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন কার সাপেক্ষে? এক্স দ্রব্যের দাম, এক্স দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। তোমরা খেয়াল করো, আমাদের স্থিতিস্থাপকতার সূত্র প্রায় একই। স্থিতিস্থাপকতার সূত্রটা কি ছিল? আমরা চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইড বাই দামের শতকরা পরিবর্তন। আমরা কিন্তু এখানে এটাও লিখেছি যে চাহিদার শতকরা পরিবর্তন, দামের শতকরা পরিবর্তন। শুধুমাত্র আড়াআড়ি একটির দামের পরিবর্তনে অপরটির চাহিদা। এটা কিন্তু এক্স দ্রব্য, এটা এক্স দ্রব্য, উপরেরটি ওয়াই দ্রব্য। তাহলে ওয়াই দ্রব্যের যেহেতু চাহিদা দেওয়া আছে, এক্স দ্রব্যের দাম আমাদের বলছে একটির সাথে আরেকটি, তাহলে এক্স দ্রব্যের দাম, ওয়াই দ্রব্যের চাহিদা। আমরা এক্স দ্রব্যের দামের সাথে এক্স দ্রব্যের চাহিদা দেখলে এটা আড়াআড়ি হবে না, এটা স্বাভাবিক দাম স্থিতিস্থাপকতা হবে। কিন্তু আমরা একটি দামের পরিবর্তনে অপরটির চাহিদা, তাহলে এখানে কি হচ্ছে? এক্স ওয়াই দ্রব্যের চাহিদা শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই এক্স দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। তাহলে এটাকে আমরা সূত্রে এভাবে লিখতে পারি, অর্থাৎ ইসি সমান ডেল কিউ ডেল, তোমাদের আগে বুঝাই, ডেল পি এটা আগের মতোই আছে, পি কিউ এটা সব আগের মতোই আছে। চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র এরকমই, কিন্তু এখানে জাস্ট শুধু চেঞ্জ হবে এটা কি দেখো, ডেল কিউ এটা চাহিদার শতকরা পরিবর্তন, চাহিদার পরিমাণ কিউ দ্বারা প্রকাশ করে। তাহলে কোন দ্রব্যের চাহিদা? ওয়াই দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন। দ্রব্যের দামের পরিবর্তন, কোন দ্রব্যের দামের পরিবর্তন? এক্স দ্রব্যের দামের পরিবর্তন। বুঝতে পারছো? দাম হচ্ছে এক্স দ্রব্যের দাম, তাহলে পি ডেল পি এক্স, এক্স দ্রব্যের দাম। আর চাহিদা কোন দ্রব্যের চাহিদা? ওয়াই দ্রব্যের চাহিদা, ডেল কিউ, কিউ যেহেতু চাহিদা, ওয়াই, ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তন, ডেল মানে পরিবর্তন। আচ্ছা, তাহলে যেহেতু দাম হচ্ছে এক্স দ্রব্যের আর চাহিদা হচ্ছে ওয়াই দ্রব্যের, বাস এই হচ্ছে আমাদের সূত্র আড়াআড়ি স্থিতিস্থাপকতার জন্য, যেখানে এক্স দ্রব্যের দামের শতকরা পরিবর্তনে ওয়াই দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন। আচ্ছা, তাহলে এর ভিত্তিতে আমরা মানটা বের করে ফেলি। সূত্র বসিয়ে ফেলছি, এখন শুধু মান বের করব। আচ্ছা, সূত্রটা খেয়াল করো, এখন মান বসাবো। আচ্ছা, মান বসাই, আমি আবার এটা উপরে লিখতেছি। আসো, ডেল কিউ ওয়াই ডেল পি এক্স, তারপর হচ্ছে পি এক্স এবং কিউ ওয়াই।
ডেল কিউ ওয়াই হচ্ছে ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তন। ওয়াই দ্রব্যের চাহিদা 20 থেকে 5 হয়, 20 থেকে 5 কত হয়? 15। পরবর্তী থেকে পূর্বেরটা বিয়োগ দিব, -15 হবে। ডেল পি এক্স দামের পরিবর্তন 10 থেকে 20, পরবর্তী হচ্ছে 20, পূর্বের হচ্ছে 10, তাহলে কত হয়? 10। পি এক্স প্রাথমিক দাম 10 টাকা। প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা কোন দ্রব্যের চাহিদা? ওয়াই দ্রব্যের চাহিদা। 12 দিলে ভুল হবে, ওয়াই দ্রব্যের চাহিদা হচ্ছে 20 একক। আমাদের এখন মান বসিয়ে নেই। ডেল টি ওয়াই -15, ডেল পি এক্স 10, পি এক্স হচ্ছে 10 এবং হচ্ছে কিউ ওয়াই হচ্ছে 20। এখন আমরা কি থাকতেছে? 3 × 5 = 15, 4 × 5 = 20, -3/4। তাহলে আমাদের ক্রস ইলাস্টিসিটি অর্থাৎ আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান হচ্ছে 3/4। এখন আমাদেরকে প্রশ্ন করেছিল স্থিতিস্থাপকতার ভিতর উপরোক্ত দুটি দ্রব্যের প্রকৃতি বিশ্লেষণ কর। এখন তোমাদেরকে আমি একটা কনক্লুশন ড্র করি। কনক্লুশনটা হচ্ছে এইরকম যে একটা হাইপোথিসিস দ্বারা এটা স্থিতিস্থাপকতার মান, এই আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান 3/4 হয়েছে। আচ্ছা, আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান, এই আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান যদি 0-র চেয়ে বেশি হয় এক অবস্থা, 0-র চেয়ে কম হলে এক অবস্থা। আবার খেয়াল করো, 0-র চেয়ে বেশি হলে এক অবস্থা, 0-র চেয়ে কম হলে। আচ্ছা, আড়াআড়ি স্থিতিস্থাপকতার সম্পর্ক আমাদের বের করতে হবে দ্রব্য দুটি কি, এটা কি পরিবর্তক দ্রব্য নাকি পরিপূরক দ্রব্য? আচ্ছা, যদি এমন হয় আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান এখানে কি হয়েছে, 0-র চেয়ে কম নাকি 0-র চেয়ে বেশি? এটা অবশ্যই 0-র চেয়ে কম। ঋণাত্মক মান 0-র চেয়ে কম, ঋণাত্মক মান কি হবে? 0-র চেয়ে কম। তাহলে যদি 0-র চেয়ে কম হয় দ্রব্য দুটি হবে পরিপূরক। আচ্ছা, 0-র চেয়ে কম হয়, দেখো যেহেতু স্থিতিস্থাপকতার মান মান 0-এর চেয়ে কম, তাই দ্রব্য দুটি একে অন্যের পরিপূরক। আচ্ছা, পরিপূরক মানে হচ্ছে কেমন দ্রব্য, অর্থাৎ দ্রব্য দুটি কেমন? দ্রব্য দুটি হচ্ছে পরিপূরক মানে হচ্ছে, বলো পরিপূরক মানে কি? একটা ছাড়া একটা চলবে না, অর্থাৎ চা চিনি, চা চিনি। তাহলে আমরা বলতে পারি যদি স্থিতিস্থাপকতার মান 0-র চেয়ে কম হয় দ্রব্য দুটি পরিপূরক, আর যদি 0-র চেয়ে বেশি হয় তাহলে দ্রব্য দুটি পরিবর্তক। আজকে এতটুকু বুঝাও কেন 0-র চেয়ে কম হলে পরিপূরক এবং 0-র চেয়ে বেশি হলে কেন পরিবর্তক। এটা সামনে কোন একটা ক্লাসে আমি বলে দিব। আজকে এই পর্যন্ত থাক। তোমরা স্থিতিস্থাপকতার মান বের করলা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান বের করাও শিখলা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।